আমি তো তোমাদের দর্শনের সব অধ্যায় থেকে সাজেশন দিয়েছিলাম। দর্শনের পঞ্চম অধ্যায় আজকে আমি তোমাদের সাজেশন দেব। তো এটা থেকেও আমার মনে হয় সাজেশন দিয়েছিলাম, কিন্তু ইউটিউব গাইডলাইন্সের বিরুদ্ধে যায় আমাদের এই অধ্যায়ের কিছু কথা, যে কারণে জানি না ইউটিউব ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে কিনা। তো আমরা বাধ্য আবারও এই ভিডিওটা দিতে তোমাদের, কারণ এটা আমাদের সিলেবাসে আছে। ইউটিউব গাইডলাইন্সের বিরুদ্ধে যদিও যায় কিছু কথা, মানে আমাদের অধ্যায়টার নামই হলো আত্মহত্যা ও কৃপা হত্যা, অথচ এটা ইউটিউব গাইডলাইন্সের বিরুদ্ধে যায়। তবুও আমি আর একবার রিস্ক নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। দেখো, থার্ড সেমিস্টার 2026-27 দর্শন লাস্ট মিনিট সাজেশন আত্মহত্যা ও কৃপা হত্যা, টপ 53 এমসিকিউ, মাত্র 53টা এমসিকিউ। এটা এই অধ্যায় থেকে অনেকগুলি প্রশ্নই পরীক্ষায় কমন আসবে, অন্তত 5-6টা প্রশ্ন এই অধ্যায় থেকে কমন হবে। তো জানি না এবারের এই ভিডিওটাও ইউটিউব ডিলিট করে দেবে কিনা। তো তোমরা একটু তাড়াতাড়ি লিখে নেবে। এটা খুব খারাপ হয় আমাদের ক্ষেত্রেও যদি ইউটিউব গাইডলাইন্সের বিরুদ্ধে যাই। তো চলো আমরা আবারও শুরু করি। দেখো, পঞ্চম অধ্যায় এটা আমাদের দর্শনের থার্ড সেমিস্টার দর্শনের পঞ্চম অধ্যায়। এখান থেকে 5টা প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এখানে লিখেছি সম্ভাব্য 5টা প্রশ্ন, 6টাও থাকতে পারে, বা 5টা থাকারই সম্ভাবনা বেশি রয়েছে। তো 53টা প্রশ্ন আমি বলবো, তোমরা লিখে নেবে, একটু কষ্ট করে লিখে নেবে। তোমরা অনেকেই আমাকে পিডিএফ চাইছো কমেন্টে, কিন্তু পিডিএফ তোমাদেরকে দেবো কিভাবে? তোমাদের সঙ্গে আমাদের যোগাযোগের তো কোনো মাধ্যম নেই, বিশেষ করে ইউটিউবে। ফেসবুকে হলে অনেক সময় মাধ্যম থাকে, তো ইউটিউবে মাধ্যম নেই। তো একটু কষ্ট করে লিখে নাও তোমরা। একটা লাইন লিখবে আর উত্তরটা লিখবে। আমি এখানে উত্তর দিয়ে রেখেছি, দেখো বোল্ড টাইপ করা আছে, তলায় দাগ দেওয়া আছে, এগুলি উত্তর হবে। তো আমি তোমরা স্ক্রিনশট তো করবে, স্ক্রিনশট করে নিয়ে লিখে নিতেও পারো। আমি সব প্রশ্নের অপশানগুলি বলবো না, সব অপশানগুলি বলবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি শুধু প্রশ্নটা বলবো আর উত্তর অপশনটা বলবো। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, নিজ্ঞান মন হলো আত্মহনন ক্রিয়ার আধার, এটি কে বলেছেন? এটা বলেছেন সিগমুন্ড ফ্রয়েড। 2, নিম্নলিখিত কোন দার্শনিক আত্মহত্যার সপক্ষে যুক্তি দিয়েছেন? ডেভিড হিউম। এরপরে একটা স্তম্ভ মেলানো রয়েছে, স্তম্ভটা লিখে নেবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভটা। বাদিকে দেখো আছে আত্মহনন রাষ্ট্রবিরোধী কাজ, আত্মহনন ক্ষমার অযোগ্য অপরাধ, আত্মহত্যা প্রকৃতির নিয়মের পরিপন্থী নয়, আত্মহত্যা নীতিবিরুদ্ধ কাজ। ডান দিকে রয়েছে সিগমুন্ড ফ্রয়েড, ইমানুয়েল কান্ট, সেন্ট অগাস্টাইন, অ্যারিস্টটল। এটার সঙ্গে যদি আমরা ম্যাচ করি তাহলে দেখো অপশন সি সঠিক উত্তর হবে, অর্থাৎ 4 হবে 1-এর সঙ্গে, তারপরে 3 হবে বি এর সঙ্গে, তারপরে 1 হবে 3-এর সঙ্গে, এরপরে 2 হবে 4-এর সঙ্গে। এভাবে ম্যাচটা আসবে। এরপর 4 নম্বর প্রশ্ন, জাপানের হারাকিরি কোন ধরনের আত্মহত্যার উদাহরণ? এটা হবে পরার্থবাদী আত্মহত্যা। জাপানের হারাকিরি থাকতে পারে, সতীদাহ প্রথা থাকতে পারে, দুটো ক্ষেত্রে পরার্থবাদী হয়। ইউ কথার অর্থ হলো সহজ। যখন রোগীর বেঁচে থাকার উপায়গুলি তার কাছ থেকে তুলে নিয়ে রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয়, তখন সেটিকে কোন প্রকার কৃপা হত্যা বলা হয়? তখন এটাকে নিষ্ক্রিয় কৃপা হত্যা বলা হয়। 6, এরপর আমরা দেখব 7 নম্বরে দেখো একটা ডায়াগ্রাম রয়েছে। ডায়াগ্রামে দেখতে পাচ্ছ বাঁদিকে এ নাম্বার, এতে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, কৃপা হত্যা, অনৈচ্ছিক কৃপা হত্যা, ঐচ্ছিক কৃপা হত্যা, ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। আর বিতে বলা আছে, দেখো বড় একটা বৃত্ত, তার মধ্যে বড় বৃত্তটা হলো কৃপা হত্যা, মিডিলে আর একটা বৃত্ত আছে, এটা ঐচ্ছিক কৃপা হত্যা, আর তার মধ্যে আর একটা বৃত্ত আছে ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা, আর তার ভিতরে আর একটা আছে অনৈচ্ছিক কৃপা হত্যা। এবার আমরা সিতে দেখব, ঐচ্ছিক কৃপা হত্যা 4টে বৃত্ত আলাদা আলাদা করা আছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সংযোগ আছে। ডি এ দেখতে পাচ্ছ 4টে বৃত্ত আছে,
চারটেই আলাদা আলাদা, কিন্তু আমাদের উত্তর হবে এ অপশনটা, এ সঠিক হবে, এটা মনে রাখবে। কৃপা হত্যা এর মধ্যে তিনটে ভাগ: অনৈচ্ছিক কৃপা হত্যা, ঐচ্ছিক কৃপা হত্যা আর ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। এরপর আমরা চলে আসব 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর দেখো, আত্মহনন করার অর্থ হলো ঈশ্বরের সার্বভৌমত্বের বিরোধিতা করা। কে বলেছেন? এটা প্লেটো বলেছেন। পরের প্রশ্ন, কোন ধরনের কৃপা হত্যার ক্ষেত্রে পরিস্থিতির বিচারক রোগী নিজে নয়, তার হয়ে অন্য কেউ পরিস্থিতির বিচার করে সিদ্ধান্ত নেয়? এটাকে বলা হবে ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থের লেখক কে? এটা হলো পিটার সিঙ্গার। পরের প্রশ্ন, পিটার সিঙ্গার এর মতে ইউথেনেসিয়া শ্রেণী বিভাজ্য হলো, এটা হবে ঐচ্ছিক, অনৈচ্ছিক, ইচ্ছা নিরপেক্ষ, 3 প্রকার। এরপরে আমরা দেখব 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর দেখো, সুসাইড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? থমাস ব্রাউন। কার মতে আত্মহনন কখনোই সম্মানজনক কাজ নয়? পিথাগোরাস। পরের প্রশ্ন, রোগী নিজে কৃপা হত্যার ইচ্ছে প্রকাশ করলে তাকে বলা হয় ঐচ্ছিক। সক্রিয় কৃপা হত্যা কোন দেশে আইন অনুমোদিত? নেদারল্যান্ডে। পরের প্রশ্ন 16, আত্মরক্ষা যদি সমর্থন করা হয় তবে আত্মহত্যা ও সমর্থনীয়, একথা কে বলেছেন? হিউম বলেছেন। ঋণ শোধ না করতে পেরে আত্মহত্যা হলো চারিত্রিক অধঃপতন হেতু আত্মহত্যা। পরের প্রশ্ন, কৃপা হত্যা কোথায় আইনসঙ্গতভাবে স্বীকৃত? এটা একটু আগে বললাম, নেদারল্যান্ডে। কৃপা হত্যাকে সমর্থন করেন উপযোগবাদীরা। এরপর আমরা 20 নম্বর দেখব। আত্মহত্যা কোন ধরনের ক্রিয়া? মনুষ্যকৃত। কোন প্রকার ব্যক্তির ক্ষেত্রে ইউথেনেসিয়ার প্রক্রিয়াটি যুক্তিযুক্ত? দুরারোগ্য ব্যাধিগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে। পরের প্রশ্ন 22, দেখো, অ্যারিস্টটল আত্মহত্যাকে রাষ্ট্রবিরোধী কাজ বলে মনে করেন। এখানে সত্য মিথ্যায় বলতে হবে। সেন্ট অগাস্টিন আত্মহত্যাকে ক্ষমারাযোগ্য অপরাধ বলেছেন। ফ্রয়েড আত্মহত্যাকে প্রকৃতির নিয়মের পরিপন্থী বলেছেন। সক্রেটিসের মতে মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি। এগুলির মধ্যে প্রথম দুটো সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য, অপশন সি। থানাটোস কথার অর্থ কি? এটা হবে মৃত্যু। মোরাল প্রবলেমস গ্রন্থটি কে রচনা করেন? আর.বি. ব্রান্ট, অপশন সি। এরপর 25, ইউথেনেসিয়া শব্দটির প্রতিশব্দ হলো, এখানে দেখতে পাচ্ছ, মার্সি কিলিং, গুড ডেথ, তারপরে যে জেন্টল ডেথ, সবকটি ঠিক, সবকটি ঠিক। দুর্খেইম কত প্রকার আত্মহত্যা স্বীকার করেছেন? 4 প্রকার। 27, ফ্রয়েডের মতে আত্মহননের অন্যতম কারণ হলো মানসিক বিপর্যয়। তারপরে প্লেটোর মতে আত্মহনন করার অর্থ হলো ঈশ্বরের বিরোধিতা করা, সার্বভৌমত্ব। পরে 29 নম্বর প্রশ্ন, ক্ষেত্রভিত্তিক প্রশ্নটির সমাধান করো। রেবেকা 49 বছর বয়সী একজন মহিলা। তিনি দীর্ঘ 15 বছর ধরে দুরারোগ্য মারণ ব্যাধিতে আক্রান্ত। তার পারিবারিক আর্থিক স্মৃতি ও ক্রমশ বিপর্যয়। এই পরিস্থিতিতে রেবেকা তার মৃত্যুর দাবি নিয়ে আদালতে দ্বারস্থ হলো। এই ঘটনাটি রেবেকার মৃত্যুর দাবিকে কি প্রকারের মৃত্যু বলা হবে? আত্মহত্যা, কৃপা হত্যা, হত্যা, কোনটি নয়, এটাকে কৃপা হত্যা বলা হবে। আচ্ছা, আমরা 29 দেখলাম। এরপর 30, দ্য সুসাইড গ্রন্থটির রচয়িতা দুর্খেইম। পিটার সিঙ্গার কয় প্রকার কৃপা হত্যার উল্লেখ করেছেন? 3 প্রকার। আত্মহত্যা করা হলো একটি ড্যাশ কাজ, এটা হবে অনৈতিক কাজ। ড্যাশ কৃপা হত্যাকে নঙর্থক কৃপা হত্যা বলা হয়, নিষ্ক্রিয়। এরপর 34 বিবৃতি রয়েছে, দেখো,
নিষ্ক্রিয় কৃপা হত্যার চেয়ে সক্রিয় কৃপা হত্যা অনেক বেশি অনৈতিক, কারণ মরতে দেওয়ার তুলনায় মেরে ফেলা নৈতিকভাবে মন্দ বা নিন্দনীয়। এটা এ এবং আর উভয়ই সত্য, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, অপশন সি। তারপরে আবারও বিবৃতি রয়েছে একটা, ঐচ্ছিক ইউথেনেসিয়ার ক্ষেত্রে যার মৃত্যু ত্বরান্বিত করা হয় তার সম্মতি প্রয়োজন হয়, কারণ ইউথেনেসিয়ার বিষয়টি ইউরোপে স্বীকৃতি লাভ করেছে। এর সঠিক উত্তর এ সত্য, কিন্তু আর মিথ্যা। পরের প্রশ্ন 36, স্বাধীনতা সংগ্রামে বহু সংগ্রামীর স্বেচ্ছায় মৃত্যুবরণ করাকে কিরূপ আত্মহত্যা বলা হবে? আত্মকেন্দ্রিক, অদৃষ্টবাদী, পরকেন্দ্রিক, ইচ্ছা নিরপেক্ষ। এটা হবে পরকেন্দ্রিক। এরপর আমরা দেখব 37 নম্বর প্রশ্ন, অসহনীয় রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা কোন প্রকারের অন্তর্ভুক্ত? এটা হবে অদৃষ্টবাদী। যুদ্ধক্ষেত্রে কোন সৈনিকের মৃত্যুকে কি বলা হয়? এটা আত্মবলিদান। বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। ইউথেনেসিয়া শব্দটির অর্থ নিরাপদে মৃত্যু। আচ্ছা, এখানে চারটে। তারপরে বলা আছে যে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন এর বিবৃতি ইউথেনেসিয়াকে চিকিৎসা শাস্ত্রসম্মত বলা হয়েছে। তারপরে সি এ বলা আছে ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যার ক্ষেত্রে রোগীর জীবন মৃত্যু সম্পর্কে কোনো বোধ থাকে না। এরপরে ডি বলা আছে, দেখো সত্য মিথ্যায় উত্তর দিতে হবে। ডি এ বলা আছে সক্রিয় কৃপা হত্যা হলো এক ধরনের হত্যা। এখানে প্রথমটা মিথ্যা, তারপরেও মিথ্যা, তারপরে দুটো সত্য, মানে প্রথম দুটো মিথ্যা, পরে দুটো সত্য, অপশন ডি। পরের প্রশ্ন আমরা দেখলাম 39, এরপর 40, ড্যাশ কৃপা হত্যায় রোগীর সম্মতিক্রমে এবং তারই অনুরোধে কৃপা হত্যা করা হয়, অপশন এ ঐচ্ছিক। পরে ইউথেনেসিয়া কথাটির ব্যুৎপত্তিগত অর্থ শান্তিপূর্ণ মৃত্যু। অনারোগ্য রোগী যন্ত্রণা থেকে অব্যাহতি দেওয়ার মৃত্যুকে বলে কৃপা হত্যা। সতীদাহ প্রথা কোন ধরনের আত্মহত্যার উদাহরণ? পরার্থবাদী আত্মহত্যা। এর আগেও বললাম আমি, হারাকিরির ঘটনা আর সতীদাহ দুটো পরার্থবাদী। 43 দেখলাম। এরপর আমরা দেখব 44 নম্বর প্রশ্ন, মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি এবং জীবনটা হলো বন্দিশালা। এই উক্তিটি কার? এটা সক্রেটিসের। পরের প্রশ্ন, সক্রিয় কৃপাহত্যা হলো ইচ্ছাকৃতভাবে কিছু পদক্ষেপ নেওয়া যা কোনো ব্যক্তির সম্মতিক্রমে তার জীবনের ইতি টেনে দেয়। এ কথা বলেছেন জেমস র্যাচেল। 46, যখন রোগীর বেঁচে থাকার উপায়গুলি তার কাছ থেকে তুলে নিয়ে রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয়, তখন সেটিকে কোন প্রকার কৃপাহত্যা বলা হবে? এটাকে তখন নিষ্ক্রিয় কৃপাহত্যা বলা হবে। পরের প্রশ্ন 47, প্রশ্নগুলি আমাদের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হয়, তো তাই ইম্পর্টেন্ট বিষয়গুলিকে আমরা সংগ্রহ করি। সেক্ষেত্রে দেখা গেল যে রাইমার্টিন থেকে কালেকশন করলাম, বা আমরা টেস্ট পেপার থেকে, এবিটিএ টেস্ট পেপার থেকে কালেকশন করলাম, যে কারণে দু একটি প্রশ্ন আমাদের অনেক সময় মানে রিপিট হয়ে যায়, এটা মনে রাখবে। যখন রোগী নিজে মারা যেতে চায় না অথচ পরিবারের স্বার্থে ও সম্মতিতে তার মৃত্যু ঘটানো হয়, তখন তাকে বলা হয় অনৈচ্ছিক কৃপা হত্যা। পরের প্রশ্ন, রোগী যখন জীবন মৃত্যুর পার্থক্য বুঝতে পারে না বা রোগী তার মৃত্যু ত্বরান্বিত করতে চায় কিনা তাও জানা যায় না, এটা জানা হবে, এই পটা হবে না, জানা যায় না, এবং তারপরেও সেই ব্যক্তির কৃপা হত্যা করা হয়, তখন সেই কৃপা হত্যাকে কি বলা হয়? তখন তাকে ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা বলা হয়। পরে কে ষষ্ঠী মৃত্যুকে অবৈধ মৃত্যু বলে আখ্যায়িত করেছেন? এটা উইলিয়ামস। পরের প্রশ্ন 50, একজন ব্যক্তি একটি শিশুকে জলে ডুবিয়ে হত্যা করল, এটি কোন ধরনের হত্যা? এটি হলো সক্রিয় হত্যা। কোনো ব্যক্তি একটি শিশুকে জলে ডুবে যেতে দেখেও যদি তাকে বাঁচানোর চেষ্টা না করে
সেটিকে কিরূপ হত্যা বলে বিবেচিত হবে? এটা নিষ্ক্রিয় হত্যা। শিশুটিকে না বাঁচানোটাও অপরাধ এবং সেটা হত্যারই সামিল। আমরা দেখলাম 51, আমাদের প্রশ্ন আছে টোটাল কটা? 53টা। তাহলে আমরা এবার দেখব 52 নম্বর প্রশ্ন। আত্মহত্যাকে রাষ্ট্রবিরোধী কাজ বলে মনে করেছেন কে? অ্যারিস্টটল। এরপরে একটা ডায়াগ্রাম রয়েছে, দেখো সবশেষে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে। ডায়াগ্রামটা তোমাদের একটু ছোট করে দেখাই। দেখো ডায়াগ্রামে নিচের চিত্রটি কৃপা হত্যার সাথে সম্পর্কিত। এখানে প্রথমে একটা ডায়াগ্রাম, মিডিলে কৃপা হত্যা, তার চারিদিকে তার ভাগগুলি দেওয়া রয়েছে। মিডিলে কৃপা হত্যা, তার চারিদিকে ভাগগুলি দেওয়া রয়েছে। মিডিলে কৃপা হত্যা, তার চারিদিকে ভাগ দেওয়া আছে। কোন ভাগটা সঠিক এর মধ্যে? এর মধ্যে সঠিক হবে সি, মানে সঠিক হলো সি। এখানে দেখো কৃপা হত্যাকে ভাগ করা হয়েছে কিভাবে? সক্রিয়, নিষ্ক্রিয় এদিক থেকে ভাগ করা হয়েছে, আবার ঐচ্ছিক আর ইচ্ছা নিরপেক্ষ এভাবেও ভাগ করা হয়েছে। এই ছিল আমাদের দর্শনের 5ম অধ্যায়ের সাজেশন। জানি না এই সাজেশনটি ইউটিউব রাখবে কিনা। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। তোমাদের কমেন্টের উপর নির্ভর করবে অনেকটাই। তোমরা অবশ্যই এই ভিডিওটির উপরে একটু পজিটিভ কমেন্ট করবে, তাহলে আশা করি ভিডিওটি হয়তো থেকে যাবে। তাই তোমরা অবশ্যই কমেন্টটা করবে, পজিটিভ কমেন্ট। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।